জিয়াউর রহমান শুধুমাত্র একজন সেনা অফিসার ছিলেন এটি আংশিক সত্য। তিনি তো বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। বাংলাদেশের রাষ্ট্রপতিকে যারা খুন করেছে এটির বিচার শুধুমাত্র সামরিক কায়দায় হবে। জাস্ট বিকজ যারা খুন করেছে তারা সেনাবাহিনীর সদস্য, এটি আমার মনে হয় সেনা আইন অনুযায়ী হয়তো ঠিকই আছে। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এটি আমার কাছে অসম্পূর্ণ মনে হয়। কেননা একজন রাষ্ট্রপতিকে বিদায় করতে পারলে শুধুমাত্র তার মৃত্যু নিশ্চিত হয় না, একটি দেশকেও পথ থেকে ঠেলে দেওয়া যায়, একটি শাসনকালের পরিবর্তন ঘটানো যায়। আপনাকে কয়েকটা সূত্র দিই। কয়েক সপ্তাহ আগে আমি ওয়াশিংটন ডিসিতে গিয়েছিলাম। চট্টগ্রামের যিনি ডিসি ছিলেন তখন, তার সাথে আমার দেখা হয়েছিল এবং তিনি সুস্থ আছেন, তিনি বই লিখেছেন, তিনি অনেক কারণ বললেন দেশে না থাকার এবং অনেক আগ্রহ প্রকাশ করলেন তাকে যদি আবার নতুন কোনো তথ্যের জন্য ডাকা হয় উনি কথা বলতে চান। কেননা উনি অন্যতম সাক্ষী বেসামরিক জায়গা থেকে সেই সময় চট্টগ্রামে কি ঘটেছিল। একজন প্রেসিডেন্ট চট্টগ্রাম ভিজিটে গেছেন, বেসামরিক প্রশাসন তার অংশ ছিল, কারা সামরিক বাহিনীর লোক তার আশেপাশে ছিল, জিয়াউর রহমানের রাজনৈতিক দলের সদস্যরা সার্কিট হাউসে কারা কারা ছিলেন, তাদের আন্তঃসম্পর্ক কী ছিল। আমি মনে করি যে আপনি একটি নির্মোহ নতুন করে তদন্ত বাংলাদেশের স্বার্থে করুন। তার হত্যাকাণ্ডের পরপর যেভাবে বিচারটি হয়েছে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কেননা আপনি সামরিক কায়দায় যে বিচারগুলো হয় সেটি বরাবরই প্রশ্নের মুখে থাকে। কেননা ওই সময় যারা ক্ষমতাশালী সামরিক বাহিনীতে বিচারটিকে তারা নিয়ন্ত্রণ করেন। আপনি একবার খেয়াল করে দেখুন, সমীকরণটি টানুন। ওই সময়ের পরে ক্ষমতাসীন হলেন জেনারেল এরশাদের সাথে যারা আর্মির বড় বড় পদ পেলেন তারা সবাই পাকিস্তান ফেরত অমুক্তিযোদ্ধা সেনা অফিসার। কারা মারা গেলেন? জিয়াউর রহমান। কে মারা গেলেন? জেনারেল মনসুর। মুক্তিযোদ্ধা অফিসাররা মারা গেলেন, অমুক্তিযোদ্ধারা ডিজি এফআইআর চিফ হলেন এবং অন্যান্য হলেন। সমীকরণটি এভাবে টানুন। আরেকজন বেসামরিক নাগরিকের কথা আপনাকে বলি, ওসি কুদ্দুস পরবর্তীতে মানে নাটকীয় উত্থান হয়েছিল একজন ব্যবসায়ী হিসাবে, একজন প্রভাবশালী লোক হিসাবে সমাজে। ওসি কুদ্দুসের উত্থানের সূত্র কোথায়? উনি হঠাৎ করে একজন ওসি থেকে একজন বিজিএমই এর প্রায় প্রেসিডেন্ট হয়তো হয়েছিলেন, হয়েছিলেন। সেই আপনি এটা খোঁজ করুন, দেখুন আমাদের মাথা থেকে কোনো কনক্লুশনে আসতে হবে না। আপনি ব্যক্তিবর্গের মানে গতিবিধি দেখুন। এই হত্যার বেনিফিশিয়ারি কারা? এবার ভারতের কথা বলি। জিয়াউর রহমান প্রথম ভারতের ব্যাপারে বাংলাদেশের একটি সম্মানজনক অবস্থান দাঁড় করাতে চেয়েছিলেন। আপনার কি ধারণা ভারত তাতে খুব কমফোর্টেবল পজিশনে ছিল? সেটাও কি কাল হয়ে থাকতে পারে? অফকোর্স থাকতে পারে। সেই সময়ে কাদের সিদ্দিকীকে কারা ময়মনসিংহ বর্ডারে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, কারা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছিল, কারা সীমান্তে আক্রমণ করত, ঠিক একইভাবে আওয়ামী লীগ কিন্তু ওই কাণ্ড করার চেষ্টা করছে। এখন এগুলোর সাথে যোগ হয়েছে সোশ্যাল মিডিয়া, এগুলোর সাথে যোগ হয়েছে ইউটিউবাররা। আর যেহেতু আমরা 2 বছরে তাদেরকে আইনের আওতায় আনতে পারিনি, বিচারটি করতে পারিনি, এই জন্য তারা বাগাড়ম্বর করছেন, জুলাইকে খাটো করছেন, প্রফেসর ইউনূসের বিষোদ্গার করছেন এবং আগামীতে বিএনপিকে করবে। এটি তাদের ব্লু প্রিন্ট। এই কাজেই আপনাকে এই হত্যাকাণ্ডের যে সাক্ষীকে আপনি পেয়েছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে আপনার আমাদের রাষ্ট্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে দেখুন। আমি অনেক আগে একটা বই লিখেছিলাম, বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের রাজনীতির প্রধানতম প্রবণতার একটি কিন্তু হত্যাকাণ্ড। কাজী জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে একজন আপনি জীবিত পেয়েছেন এবং সে আসলে গত 45 বছর কোথায় ছিল, কিভাবে ছিল, এটি আপনি জানার চেষ্টা করেন। আমাদের রাষ্ট্রের সাথে আমরা জানতে চাই কেন আমাদের অপরাধীরা ভারতে আশ্রয় পায়, তাতে ভারতের স্বার্থ কী? আজকে কলকাতায় 5000-এর মতো লোক রয়েছে এবং এই দেশে গণহত্যা করে তারা পালিয়েছে। আপনার আমার সন্তানকে তারা গুলি করে, তারা স্নাইপার দিয়ে মেরে পালিয়েছে। ভারতের অপরাধ ভয়ঙ্কর। ভারত এই দেশের ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাদের নদীর মানে অভিন্ন নদীগুলো জোর করে দখল করে রেখেছে, আমাদের রাজনৈতিক অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে। কাজেই এই ঘটনার সূত্রপাত করে আজকে তরুণরা যে প্রশ্নটি করছে যে আমরা আধিপত্যবাদ মুক্ত একটি সত্যিকারের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই, এমনও হতে পারে এই ঘটনা থেকে আপনি তার সূত্রপাত পেয়ে যাবেন। কাজে আমি মনে করি
একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে এই ঘটনাটিকে দেখুন, সামরিক ট্রায়ালে তার বিচার হয়েছে, মানলাম, সেই বিচার আপনি কার্যকর করতেই পারেন। আবারও মনে রাখবেন, কিছু মানুষ এখনো চাইতে পারে তার মুখ যেন তিনি না খুলতে পারেন, তিনি যেন কথা না বলতে পারেন। অনেক সময় আমরা কিন্তু পারসেপশন তৈরি করে ফেলি। জেনারেল এরশাদকে আপনার গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, তারপরে 8 বছর তার অবস্থা খেয়াল করতে হবে। সামরিক বাহিনীতে পাকিস্তান ফেরত অফিসারদের, এই যে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনী থেকে পাকিস্তান ফেরত অফিসারদের সেনাবাহিনী হয়ে গেল একটা সময় পর্যন্ত, সেটির একটা টার্নিং পয়েন্ট হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ড। মানে আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, যদিও আমরা আলোচনা করছি, কিন্তু এমন এক সময় আমরা জুলাই শহীদ দিবসও দেশে পালিত হচ্ছে। আজকে বুক চিতিয়ে ইতিহাস তৈরি করা আবু সাইদের কবরে কিংবা অসীমের কবরে শ্রদ্ধাও জানিয়েছে সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 2 বছর পরেও এই যে প্রায় 2000 মামলা হয়েছিল এই জুলাই গণহত্যা, জুলাই হত্যাকে কেন্দ্র করে 86% মামলা এখনো নিষ্পত্তি হয়নি। আর কতদিন বিচারের অপেক্ষায় থাকতে হবে শহীদ পরিবারকে? সেটা তো বলা মুশকিল। মানে ধরেন, এখন যারা ক্ষমতায় আছেন তারা এই হত্যাকাণ্ডের বিচার করতে চান, করবেন, এগুলো বলেছেন, এখনো বলেন, এবং বেশ কিছু বিচার তারা শুরু করছেন, সেটাও বলতে হবে আপনাকে। তারপরেও বিচারিক প্রক্রিয়াটাই সাধারণত দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় আমাদের দেশে, তো বটেই। আমি একদম পার্টিকুলারলি আলাদা আলাদা কেস নিয়ে বলতে পারবো না, কিন্তু এই আবু সাইদ হত্যার ব্যাপার নিয়েও তো অনেক কথাবার্তা হয়েছিল, বাট আলটিমেটলি সেটার একটা বিচার হয়েছে। এবং প্রায় 1,500-এর মতো মানুষ মারা গেছে, কেউ আবার বলছেন না কম হবে 800। এই সবগুলোর বিচার করতে করতে তো মেলা সময় লাগবে। কাজে এরকম করে যদি প্রশ্ন কেউ করেন যে এই সব হত্যার বিচার কতদিনের মধ্যে হবে, আমাদের কতকাল অপেক্ষা করতে হবে, এইটার জবাব হয়তো বিচারিক বিভাগ সবচেয়ে ভালো দিতে পারবে, অথবা কনসার্ন যে সমস্ত অথরিটি আছে তারা বলতে পারবে। বিচারের ক্ষেত্রে কি সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আছে, কিংবা বিচার বিভাগ কি ঠিকঠাকভাবে কাজ করছে বলে মনে হয়? আমি এটা থাকবার কোনো কারণ দেখি না। কেন বলছি, ধরেন যে এই যারা জীবন দিয়েছেন তাদের সাথে ক্ষমতাসীন কিংবা ক্ষমতায় নাই যারাই হোক, তাদের কোনো দ্বন্দ্ব সংঘাতের ব্যাপার নেই, তাদের অতীত কোনো এরকম ঘটনা তো ছিল না, বর্তমান সময়ও নাই, তাদের পরিবারের সঙ্গে নাই। বরঞ্চ যারা জীবন দিয়েছেন তারা সবাই মিলে একটা কমন জায়গাতে একমত আছেন, সেটা হচ্ছে দেশটা গঠন করতে হবে, নতুন করে দেশটা গড়তে হবে, বাংলাদেশ মানে নতুন বাংলাদেশ গড়তে হবে। সেই ব্যাপারে এখন ধরেন মত ও পথের হয়তো ভিন্নতা হতে পারে, সেগুলো তো জুলাই সনদ বা বিভিন্ন কর্মসূচি পার্থক্য হচ্ছে, কিন্তু আকাঙ্ক্ষার দিক থেকে, চাওয়ার দিক থেকে কোনো রকম পার্থক্য নেই। সেখানে বিচার হতে হবে না, বিচার পড়ে থাক, এরকম কোনো ইন্টেনশন নিয়ে কেউ কিছু করছে আমি সেরকম বলতে পারবো না। একটা হয়েছিল ধরেন স্বাধীনতা যুদ্ধের পরে, যেটা হয়েছিল যে মানে আমাদের স্বাধীনতা যুদ্ধের মধ্যে দিয়ে ইথিক্যাল বন্ডেজ অতখানি শক্ত হয়ে গড়ে ওঠেনি, যেটা মানে একই আন্দোলন চলার সাথে সাথে যদি তার সাংস্কৃতিক আন্দোলনটাও না চলে তাহলে ওই জিনিসটা গড়ে ওঠে না। ফলে আমরা 16 ডিভিশন দেখেছিলাম 16 ডিসেম্বরের পরে থেকেই, এবং লুটপাট ইত্যাদি তো হুলস্থুল হয়েছে। এখন শেখ মুজিব বক্তৃতা করেছিলেন, আমি আমার নিজের কম্বলটা পর্যন্ত পাইনি। কিন্তু এখন এই পরিস্থিতি না, এখনকার পরিস্থিতি এরকম নয় যে বিএনপি এটার সাথে বেইমানি করছে, বাঁধবো না, তালবাহানা করছে, জামাত আর একটা দিয়ে ষড়যন্ত্র করছে, বা এনসিপি করছে, বা অন্য কোনো পার্টি করছে, এইরকম কিন্তু জামাত এনসিপি তাহলে এই অভিযোগগুলো করছে কেন? জামাতের যেমন আজকে এনসিপির সদস্য তিনি অভিযোগ করেছেন যে সরকার বা একটা অংশ চাইছে জুলাইটাকে মুছে দিতে। এই ধরনের অভিযোগ কি শুধুই রাজনৈতিক? এটাকে আমি একটা রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখবো, কারণ হচ্ছে যে জুলাইকে মুছে দেওয়া সম্ভব নাকি? তাই এত যে চেষ্টা হয়েছে, এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাস নিয়ে, স্বাধীনতার গৌরব ইত্যাদি সব কিছু নিয়ে চেষ্টা করলেও আমরা মুছে দিতে পারিনি। যদিও স্বাধীনতার পতাকা যারা বেশি করে ধরেছেন, যারা চেতনার কথা বেশি বলেছেন, তাদের অপরাধের কোনো সীমা নেই, তারপরে কিন্তু মানুষ চেতনাকে পরিত্যাগ করেনি। মানুষ স্বাধীনতার যে লড়াইটা, তার সাথে ন্যূনতম পরিমাণে শ্রদ্ধা আমাদের অভাব হয়নি তাদের মধ্যে, ওই জায়গাটা ঠিকই আছে। হয় কি মানে অনেক বড় কজের জন্য যখন লড়াইটা হয় না, তখন মানুষের শ্রদ্ধাটা, ভালোবাসাটা তো ভেতর থেকে আসে, সেটাকে খোঁচা দিয়ে যে দূর করে দিতে পারবে এরকম দূর করতে পারবে না। একইভাবে আমি মনে করি জুলাইয়ের যে অসাধারণ ঘটনাটা, তখনকার শহীদরা বান্দরে যারা ছিলেন, যারা পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, তারা করেছেন, সেটার কোনো তুলনাই নেই। এমন অবস্থা হয়েছিল যে তখন সবগুলো পার্টি মিলেও আন্দোলন করতে সরাতে পারছিলাম না আমরা, তারা নিবেশ সরানো। ফলে এই কৃতজ্ঞতাবোধ এখনো সমগ্র জাতির মধ্যে আমি মনে করি প্রায় জল করে জ্বলে।
যে এই জিনিসটা আমি স্বাধীনতা যুদ্ধের ধরেন 3 মাস পরে সেরকম করে মানুষের মধ্যে দেখিনি। 1 বছর 2 বছর তো ফিক হয়ে গেছে, কিন্তু এখনো একইভাবে বছর পূর্তির অনুষ্ঠানগুলো যেরকম করে হচ্ছে, সবাই যেরকম করে কথাবার্তা বলছেন, তাতে আবার বলে যে মানুষ এই জিনিসটাকে সেরকম করে ধারণ করেছে, এইটা চট করে চলে যাবে না। ওরকম কেউ করছে যে আমি সেরকম মনে করি না। তবে বিতর্কটা লেগেছে যে জুলাই সনদ বা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কর্মপদ্ধতি নিয়ে, কৌশল নিয়ে, তার কর্মসূচি নিয়ে এটা হচ্ছে, এটা হতেই পারে। সেটা রাইটলিও হতে পারে, রংলিও হতে পারে। আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক বড় অ্যাচিভমেন্ট সম্ভব ছিল, কিন্তু অত বড় অ্যাচিভমেন্টের দিকে আমরা যেতে পারছি না। কারণটা কি? একটা হচ্ছে যে আপনি আসলে অ্যাচিভমেন্টের অত বড় পার্সপেক্টিভটা ধরতেই পারছেন না। এটা যে বড়ত্ব, মহত্ব, মাহাত্ম, এগুলো সম্পর্কে আপনার ধারণা নাই ভালো করে। আপনি বুঝতে পারছেন না যে এটা সমগ্র জাতিকে কত দূর নিয়ে যেতে পারে, কতখানি আপনি এটার মধ্যে দিয়ে অগ্রসর হতে পারেন। দ্বিতীয় আপনি জানেন না যেটিকে কীরকম করে নিয়ে দিতে হবে। ধরেন একটা বিতর্ক আমি এরকম করে তুলি, আমি তুলি না, মানে তুলি উঠে গেছে অলরেডি। যেমন বিচার বিভাগের স্বাধীনতা সবাই চেয়েছি আমরা, এখন তার জন্য আমরা বলেছি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দাও, বিচারকদের নিয়োগের উপরে কোনো রকম রাজনৈতিক হস্তক্ষেপ প্রভাব যেন চলতে না পারে, এবং নিয়োগ ব্যবস্থার সম্পর্কে কিছু পরামর্শ অধ্যাদেশের মধ্যে ছিল। আমরা এটা মানি নাই। বিএনপি ক্ষমতায় আছে, তারা এটা অ্যাগ্রি করেনি। দ্বিতীয়ত মনে করেন যে যেটা এই সচিবালয় যে আলাদা করা হলো, সেই সচিবালয় আপনি একটা মিলাদ শরীফ করে মিষ্টি খাইয়ে উদ্বোধন করলেন, সেটা বন্ধ করে দিয়েছেন। তারপরে আপনার এই যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেটার মধ্যে দিয়ে আপনি মনে করছেন যে গণতন্ত্রকে পারমানেন্ট একটা জায়গা দিতে পারবেন বা গণতন্ত্রকে তার যোগ্য অভিধায় বসাতে পারবেন, সেই কাজটা করতে গিয়ে কিভাবে করা হবে, সংশোধন করে নাকি সংস্কার করে, এই একটা বিতর্ক উঠেছে। কিন্তু সরকার তো বারবার বলার চেষ্টা করছে জুলাইকে তারা ধারণ করেন, জুলাইয়ের প্রতিটি অক্ষরকে তারা ধারণ করে। তাহলে তাই যদি হয়, তাহলে সরকার এগুলো করলো কেন? এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় বলি। ধরেন জুলাইকে ধারণ করবেন কেমনি? আমি যে সংস্কার কর্মসূচিটা দিয়েছি, আপনিও দিয়েছেন, কিন্তু ওইটার মধ্যে শেষে যোগ করা হয়েছে যে রাজনৈতিক দল কেউ যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে সেই ম্যান্ডেট অনুযায়ী তিনি বা সেই দল সংস্কার কর্মসূচি পালন করতে পারবে। আমি ম্যান্ডেট পাইনি, তাহলে আমি প্রথমে যেটা নিয়েছিলাম সেটাই আমার কাছে বেদ বাক্যের মতো, আর আপনি ম্যান্ডেট পেয়েছেন, আপনি আপনার মতো করে এটার ব্যাখ্যা দিচ্ছেন। দুটোই ঠিক এক অর্থে, দুটোই তো প্রভিশন তো রেখেছেন, স্কোপ রেখেছেন। এখন আপনি যদি আন্তরিক হতেন, আপনি যদি বিষয়টা বুঝতেন, তাহলে হয়তো এটাকে একটা কম্প্রোমাইজ করতে পারতেন। আপনি যদি ধরেন সংবিধান পরিষদ কি বলে এই ইয়েকে, যেটা সংস্কার পরিষদ করবার কথা ছিল, সেটা করতেন, তাহলে কী লস হতো? বিএনপির কী লস হতো? আমি কিন্তু সেরকম কোনো লস দেখি না, করে পার করে নিতে পারতো। ওইটা করলে কোনো এক্সট্রা ক্ষমতা যে ওই হাউজের হতো, তারা 6 মাস পরে তো ওই হাউস এমনি থাকতো না, আবার অটোমেটিক পার্লামেন্টে আসতো। কিন্তু তারা হয়তো মনে করতে পারেন যে এইখানে এমন কিছু একটা জিনিস হতে পারতো যেটা তাদেরকে আটকে ফেলবে, এটা তারা ব্যাখ্যা করেনি। তাদের তো বক্তব্য যে সংবিধান সম্মত নয়। কোনটা? সংবিধান সংস্কার পরিষদ। ওইটা যদি হয় তাহলে তো বহু কিছুই তো হয়েছে যা সংবিধান সম্মত নয়। এমনকি যে সরকার হয়েছে তাই তো সংবিধান সম্মত নয়, যে নির্বাচন হয়েছে, যে গণভোটে, যে অনেক ব্যাপার নিয়ে কথা বলা যায়। যখন আমরা সবাই মিলে অ্যাগ্রি করি, তখন ওটা সংবিধানের অংশ হয়ে যায়, আলটিমেটলি করা যায়, সবাই মিলে করতে পারি। এখন 2/3 মেজরিটি আছে, সংবিধানের আপনার ক্রাইসিস কেন হবে? তা তো হওয়ার কথা না। আপনি যদি ওইটাই বলেন যেটা সংবিধান সম্মত হয়, আপনি সংবিধান সম্মত করে তো নিতে পারতেন। সেই দিকে না গিয়ে আপনি যেই দিকে যাচ্ছেন সেটা কিন্তু বিভাজনটাই করছে। সব শেষে কমিটি একটা বানিয়েছেন, সেখানে আসছে না। আচ্ছা, আমি জামাতের পক্ষে কোনো বক্তব্য রাখার জন্য এখানে আসছি না। জামাতের পক্ষে আমার যে বিশেষ দরদ আছে তাও নয়, কিন্তু তারপর আমার যেটা ভালো লাগছে না যে আমরা সবাই মিলে যে কাজটা করলাম, একেবারে দুই দিকে দুইটা পোল চলে গেল। এটা কি বন্ধ করে যেত না কোনোভাবেই? আমার মনে হচ্ছে যথাযোগ্য যত্ন সহকারে ভালোবাসার সাথে এটা চর্চাই করা হয়নি, ফলে পোল দুই দিকে চলে যাচ্ছে। এইটা আজ হোক কাল হোক কখনো ব্যাকফায়ার করে যেতে পারে। সেই ক্ষেত্রে কি সংবিধান সংস্কারের যে উদ্যোগ নেওয়া হচ্ছে বা যে কমিটি গঠন করা হলো, সেটা কি শেষ পর্যন্ত সফল হবে? এইটার না চূড়ান্ত কথা বলা যায় না। ধরেন সংবিধান সংশোধনের এই পথেই যা যা আমরা চাইছি তাই তারা করতে পারতেই তো পারেন। সমস্যা একটাই থাকছে, আমি ভয় পাচ্ছি এরপরে কোর্ট যদি ওটা বাতিল করে দেয়, কারণ সংশোধনী তো আপনি বাতিল করতেই পারেন। সংশোধনীর উপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় চূড়ান্ত হবে, কিন্তু যদি এটা একটা গাঠনিক ক্ষমতা সম্পন্ন পরিষদ হতো, সংস্কার পরিষদ, তাহলে হয়তো এটা এত সহজে করা যেত না। ওই সিকিউরিটি ক্লজটুকুই আমি চাচ্ছিলাম।
আপনি সেটা দিলেন না, তারপরে ওটা করে যদি ওই সমস্যাটা আর না হয়, গুড এনাফ। কিন্তু আপনার মধ্যে সংশয়টা থাকবে, এখনও থাকবে। আমাকে কেন এই সংশয়ের মধ্যে, এই সন্দেহের মধ্যে, এই দ্বিধার মধ্যে রাখবেন? পুরা জাতি কনসোলিডেটেড থাকতে পারতো, নিশ্চিত থাকতে পারতো যে আমি যেটা করেছি এইটা একটা টেকসই জিনিস, লাক্সই জিনিস এবং স্থায়ী জিনিস করতে পারলাম। সেটা কিন্তু এখন হবে না, কারণ চ্যালেঞ্জের সামনে পড়বেই। এটা মামলা হবে, পাল্টা মামলা হবে, কত কি হতে পারে। জি, জনাব আশরাফ কায়সার, আপনি যদি একটু আমাদের সাথে যোগ করতে চান যে এই যে রক্তে ভেজা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে আমরা আসলে কতটা ধারণ করলাম? আমরা এত বছর, এই 2 বছর পরে এসেও আজকে চিফ প্রসিকিউটর বলছেন জুলাই শহীদের সংখ্যা 1400 ছাড়াতে পারে, যদিও সরকারি তালিকায় এখন পর্যন্ত সংখ্যা হচ্ছে 865। আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যদি প্রকৃত তালিকা করা হয় শহীদদের সংখ্যা প্রায় 2000 ছাড়াতে পারে। তাহলে এতদিনেও আমরা শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করতে পারলাম না কেন? আমরা কি আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে এখনো ধারণ করিনি? এই বিষয়ে বলার আগে আমি আগের আলোচনার উপরে 3টি লাইন বলবো। ভারত একটি দুর্বল বাংলাদেশ দেখতে চায়। এটি তাদের রাজনীতির কৌশল, তাদের আন্তর্জাতিক নীতির কৌশল, এবং বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রিয়াঙ্কা গান্ধীর সর্বশেষ মন্তব্য দেখেছেন। নরেন্দ্র মোদীর রাজনৈতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশ ভারতের রাজনীতি দেখতে চায়। 2 হচ্ছে, আমি পাকিস্তান ফেরত অফিসারদের কথা বলেছি, কিন্তু বাংলাদেশের মুক্তিযোদ্ধা অফিসারদের ক্ষমতা লিপ্সা বাংলাদেশকে কোথায় নিয়ে গেছে, সেনাবাহিনীকে কোথায় নিয়ে গেছে, রুশ ভাই ঠিক বলেছেন। এটি আমরা অনেক সময় বলি না। আপনি যতগুলো পাল্টা কু হয়েছে 75-এর 3 মাসে কিংবা পরবর্তীতে জিয়াউর রহমানের শাসন আমলে, কাজেই সেনাবাহিনীর ভেতরে যে খুন খারাপি হয়েছে ক্ষমতার জন্য, এবং তাদের কারো কারো কিন্তু আপনি বিশ্বাস করতে পারবেন না কি রাজনৈতিক চেতনা দ্বারা তারা ধাবিত হতেন। আমি অনেকের গল্প জানি, অবিশ্বাস্য, মানে স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের সাথে মানানসই না। একটি সামরিক বাহিনীর সদস্যরা ঢাকা ময়মনসিংহ বাস সার্ভিস চালু করেছিলেন সেই টাকা দিয়ে কুয়ের অর্থ যোগান দেওয়ার জন্য। এই লেভেল পর্যন্ত বাংলাদেশ। কাজে আজকে যে বাংলাদেশ সেনাবাহিনী অটুট আছে এবং একটি পেশাদারী বাহিনীর রূপে আছে, এটি কিন্তু একটি আশ্চর্যজনক ঘটনা। তার উপর দিয়ে যে অত্যাচার আমরা করেছি। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে 3 আপনি জিজ্ঞেস করেছেন কেন ভারতে আশ্রয় প্রশ্রয় পায়। এর কারণ হচ্ছে বাংলাদেশে ভারতের একটা অনুগত রাজনৈতিক দল আছে। সেই দলকে দিয়ে সে 71-এ ঘটনা ঘটাতে পারে। সেই দল 75-এর পরিবর্তনের পরে তার হয়ে ময়মনসিংহ সীমান্তে যুদ্ধ করতে পারে। সেই দল ক্ষমতায় থাকা অবস্থায় নদী, পথঘাট, সীমান্ত সব দিয়ে দিতে পারে এবং বলতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক। সেই দলের সকল সদস্য এখন পাসপোর্টবিহীন অবস্থায় ভারতে যাতায়াত করতে পারে এবং আশ্রয় প্রশ্রয় পেয়েছে, বাড়ি ভাড়া নিয়েছে, নেত্রীর সাথে দেখা করতে যায়, আবার হেঁটে নাকি বাংলাদেশ ঢুকবে, এইসব বলে। কাজেই এটি একটি বাস্তবতা। এই বাস্তবতা মেনে বাংলাদেশের রাজনীতিটা করতে হবে। তার মানে কি আমরা ঝুঁকির মধ্যে আছি এখনো? আমরা তো ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে আছি, কেননা এই দেশে আবার তার তাবেদার আছে, তার দাস আছে, তারা কালচারাল ফ্যাসিস্ট, তারা বুদ্ধিজীবী, তারা অর্থনীতিবিদ, তারা অধ্যাপক, এবং এদের আবার স্বার্থ জড়িত আছে একটি রাজনৈতিক দলের সাথে। তারা ওই দলটিকে আবার কোনোভাবে যদি স্থান পাওয়াতে পারেন তাহলে তারা বেনিফিশিয়ারি হবেন, এবং তারা আপনার জীবনকে অতিষ্ঠ করে রাখবে। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভয়ভীতি ছড়াবে, এবং বাস্তবে কি ঘটবে জানি না, কিন্তু এর একটি মানে কি ঘটবে তা নির্ভর করছে এখন যারা সরকারে আছেন এবং যারা বিরোধী দলে আছেন তাদের উপরে। দেখুন, আপনি এবার আপনার প্রশ্নের উত্তরে বলি, যে 1400 মানুষ জীবন দিয়েছে তারা কি পেয়েছে? কিছুই পায়নি। আপনি মাসোহারা যা দিচ্ছেন, এটি দিয়ে শেখ হাসিনার শাসনের পতন ঘটানো লড়াকু নায়ককে আপনি মর্যাদা দিচ্ছেন? এর বিনিময়ে বিএনপি ক্ষমতায় এসেছে, এর বিনিময়ে জামাত ইসলামীর মতো একটি বিতর্কিত দল লিডার অফ দ্য অপোজিশন হয়েছে, মানে সংসদের বিরোধী দল হয়েছে। এর বিনিময়ে এই 36-40 দিন রাস্তায় আন্দোলন করা ছেলেরা সংসদ সদস্য হয়েছে, যে মাঝ নদী থেকে, মাঝ সমুদ্র থেকে ফেরি ঘুরিয়ে আনে তা যাতায়াতের জন্য। 1 বোতল পানি কেনার ক্ষমতা ছিল না 5ই আগস্টের আগে। কাজেই কারা বেনিফিশিয়ারি হয়েছে আমরা তো চোখে দেখতে পাচ্ছি। এখন আপনি যদি চেতনার কথা জিজ্ঞেস করেন, যার সন্তান গেছে চেতনা তার কাছে আছে। যারা যেই ছেলেগুলো অন্ধত্ব বরণ করেছে চেতনা তার কাছে আছে। আর বাকি সবাই এই আওয়ামী লীগ যেরকম মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করেছে, বাকি সবাই প্রায় সবাই জুলাই চেতনার ব্যবসা করেছে।
গত 2 বছর প্রফেসর ইউনূস উড়ে এসে জুড়ে বসেছে, যার সাথে আমাদের গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। তার যে অন্তর্বর্তী সরকারের সদস্যরা, তাদের 80 ভাগেরই গণ অভ্যুত্থানের সাথে কোনো সম্পর্ক ছিল না। আপনার কি ধারণা 18 বছর 26 বছরের তরুণরা এই উপদেষ্টাদের নাম জানতো? এই উপদেষ্টারা কোত্থেকে এলো এবং এই উপদেষ্টারা 18 বছর কি কাজ করলো? এবং তিনি বিচারটিকে ত্বরান্বিত করতে পারলেন না কেন? তিনি সংস্কার এগোতে পারলেন না কেন? তার শাসনামলে এত দুর্নীতি হলো কেন? অর্থ পাচার হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তর তাদের দিতে হবে। দেখুন, সুশীল বলে একটা শব্দ আমরা বের করেছি, তাকে প্রশ্ন করা যাবে না। আওয়ামী লীগ, অন্যান্য দলকে প্রশ্ন করা যাবে, বিএনপিকে প্রশ্ন করা যাবে, সুশীলদেরকে আপনার প্রশ্ন করতে হবে। এই যে টকশোতে এসে সিনিয়র সাংবাদিক বলে কিছু লোক বাজারজাত করার চেষ্টা করেন বিভিন্ন বয়ান, অত্যন্ত অসত্য তথ্য দিয়ে, তাদের তেমন কোনো তথ্যই নাই, তারা একটা বয়ান বিক্রি করেন। এগুলো মিডিয়ার বন্ধ করতে হবে। আমরা মিডিয়াকে পারি নাই একটি পেশাদারি মিডিয়া হতে। বিএনপির মিডিয়া হতে হবে না। এখন বিএনপির যে কোনো অনুষ্ঠানে গেলে বোঝা যায় মিডিয়া বিএনপির মিডিয়া হতে চাচ্ছে, এনসিপির মিডিয়া হতে চাচ্ছে। আপনাকে কে বলেছে? কাজেই আমরা জুলাই থেকে যা শিখেছিলাম তার মানে আমি বলবো যে 10-এর মধ্যে আমরা 2-এ আটকে গেছি। আমরা প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে পারিনি। আমরা এই যে আপনার সাংবিধানিক কমিশনগুলো, তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ঐক্যমত্যে পৌঁছতে পারিনি। এখন সংস্কার পরিষদ হবে নাকি সংশোধন, এই বিতর্কে আমরা কাটিয়ে দিলাম। মানুষের একটা ধৈর্যের সীমা আছে এবং এই যে পতিত পলাতক শক্তিকে নিয়ে মানুষ তাদের কথা বিশ্বাস করতে শুরু করেছে, এর পুরো ব্যর্থতা এই সরকার, যারা এখন ক্ষমতায় আছেন এবং যারা রাজনীতির মঞ্চে আছেন তাদের। মানুষ তাদেরকে 100 ভাগ সুযোগ দিয়েছিল একটি নতুন বাংলাদেশ গড়ার। সেই নতুন বাংলাদেশ না গড়ে তারা তাদের নিজস্ব রাজনীতি এবং সুবিধাবাদ কায়েম করতে চেয়েছেন। দেখুন, আমাদের একটা মানে আয়রনি বলি আপনাকে, যে যখন ক্ষমতায় থাকে তার একটা ঘোর চেপে বসে। ঘোরটা কি জানেন? যে এই ক্ষমতাটা চিরস্থায়ী, অতএব যা যা করব আমার জন্য করব। তাকে চেয়ারে রেখে উনি চিন্তাটি করেন। উনি একবারও ভাবেন না এই চেয়ারটা ক্ষণস্থায়ী, এই চেয়ারটাতে আগামীতে কেউ বসবে। তো এই একই ঘোর আমাদের পেয়ে বসেছে। আপনি মানবাধিকার কমিশন যেটি হয়ে গেছিল সেটিকে বন্ধ করলেন। আপনি মানে বিচার বিভাগ পৃথকীকরণ, স্বাধীন বিচার বিভাগ বন্ধ করে দিলেন। আপনি দুর্নীতি দমন কমিশনে নিয়োগ দিতে পারছেন না, কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে একটা নাটকীয় নিয়োগ দিতে পেরেছেন। ক্রিকেট বোর্ড আপনার কাছে প্রায়োরিটি হয়ে গেছে। এই যে বিসদৃশ জিনিসগুলো, শোনেন, আমাদের একটা ম্যানেজমেন্ট ক্যাপাসিটির সংকট রয়েছে। প্রফেসর ইউনূসের সরকারে এটি আমরা ভয়ঙ্করভাবে দেখেছি। এই যে আপনি বলছিলেন বিচার কেন ত্বরান্বিত হচ্ছে না, বিচার ত্বরান্বিত হওয়ার জন্য তারা কি করেছেন? আপনি ওই সময়ে যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি আসলে কি কাজ করেছেন? এই প্রশ্ন আপনাকে করতে হবে। রাজনীতিবিদদেরকে অন্তত তাও আমরা ইলেকশনের আগে কিছুদিন পাই, এদেরকে আপনি কোথায় পাবেন? এই থেকে নিয়ে জনাব শামসুজ্জামান দুদু আপনাকে প্রশ্ন করতে চাই। এই যে জুলাইয়ের চেতনার কথা আমরা বলছি, আকাঙ্ক্ষার কথা বলছি, যেটা আশরাফ কায়সার বলছেন যে 10-এ আমরা 2-এ আটকে গেছি, আসলে কি আমরা 2-এ আটকে গেছি? কিংবা বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন সরকার তারা কি আসলে জুলাই আকাঙ্ক্ষাকে বা অগ্রাধিকারটাকে ঠিকঠাক মতো ভাবে ঠিক পথে এগিয়ে নিচ্ছে? এটা দৃষ্টিভঙ্গিগত একটা ব্যাপার, আর বাস্তবতার সঙ্গে এটার কোনো মিল আছে কিনা। আমি তো মনে করি 10-এর মধ্যে 10 যে পরিস্থিতিটা আছে। তাহলে মাঝের সংস্কারগুলো হলো না কেন? সংস্কার হবে, সংস্কার বর্তমান সরকার বলেনি যে এগুলো হবে না, সব বাতিল করে দিলাম। ডক্টর ইউনূস করছেন বলে ওইগুলো আমাকে মাথায় নিয়ে নাচতে হবে এমন তো কোনো ঘটনা নাই। যদি তাই হতো তাহলে পরে তো বিএনপি ক্ষমতা আসতে পারে না। বিএনপির প্রতি এতটুকু শ্রদ্ধা থাকতে হবে, যদি গণতন্ত্র আমি বিশ্বাস করি, জনগণ ম্যান্ডেটটা বিএনপিকে দিয়েছে। ডক্টর ইউনূস এবং অনেকেই আছেন যারা এই চেতনা বলতে যেটা বোঝেন সেটা হচ্ছে এনসিপি বা ওই গোষ্ঠীর উপরে। মানুষ তো তার ভোট দেয় নাই, মানুষ তো গণভোটের ম্যান্ডেট আপনাদের দিয়েছে। সব কিছুই বিএনপির উপর, কিন্তু বিএনপিকে আমাদের অস্বীকার করার একটা প্রবণতা কাজ করছে। যেমন আমি বললাম যে এই যে কি বললেন আপনার 21-এর চেতনা, 21-এর মূল চেতনার ঘটনাটা যদি আপনি সত্যিকারে ধারণ করতে পারেন, সেটা তাহলে ওই 18 বছর 20 বছরের কর্তৃত্ববাদের শাসনকে আপনাকে টার্গেট করতে হবে। ওটা তো ভাসিয়ে নিয়ে গেছে, একটি নির্বাচিত সরকার এখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে।
সেটা যে কত বড় জিনিস 18 বছর ভিতরে তো আসে নাই। তো এর জন্যই তো লড়াই করছে 18 বছর ধরে এবং 36 দিনের লড়াই নাকি। তো এই লড়াইটার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ কোন পক্ষ নিছে বা কোন জিনিসটা ধরে এখন একটা সরকার হয়েছে, সরকার কি কি ক্ষেত্রে প্রাধান্য দিবেন অথবা ব্যর্থ হবে অথবা সফল হবেন সেটা একটু আমাকে অপেক্ষা করে দেখতে হবে। আমি এই পর্যন্ত তো আসতে পেরেছি, আমার কাছে মনে হয়েছে। অনেকে তো বলেন যে বিএনপি বা যারা আসলে এই এনসিপি কিংবা জামাত তারা একটা চেয়ারে যাওয়ার জন্যই সবকিছু করেছে। অনেক না না, তারা চেয়ারটা খুব বেশি মানে নজরে আসে এই কারণে, কারণ কখনো ওই চেয়ারের ধারে কাছে তারা যেতে পারেন, বসা তো আরো পরের ব্যাপার। মনোজগতে এটা খুটখুট খুটখুট করে লাগে। আগে একটা দেখবেন যে কোনো দল না করলেও কিছু কিছু উপযুক্ত ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়াতেন এবং যথারীতি তারা জিততেন এবং পার্লামেন্টে আসতেন। এখন আর স্বতন্ত্র হয়ে খুব একটা কেউ আসতে পারে না, কোনো না কোনো দলের মধ্য দিয়ে আসতে হয়। তো এই বিষয়গুলো অর্থাৎ বিএনপি, এনসিপি বা জামাত, আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছে আমি, এর মধ্য থেকে সবাই তো ক্ষমতায় যেতে চায়। তো এখন বিএনপি ক্ষমতায় আসছে, বিএনপির আমি এখন এবার পাত্তাই দিলাম না, কিন্তু মানুষ তো তার পক্ষ নিছে আছে না। ওই যে গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আমি দেখছি যে বেশ কিছু তরুণ বন্ধুরা বলছে আমরা কোনো একটা দলকে ক্ষমতা মানে আনার জন্য এই গণঅভ্যুত্থান হয় নাই। তা আমি তার কথাটা খুব সিরিয়াসলি নিয়েছিলাম, কারণ তারা এই তরুণ বন্ধুরাই তো যারা প্রশংসনীয় বেশ কিছু ভূমিকা পালন করছে। তবে ওই রিলে রেসের মতো শেষ লাঠিটা তারা হাতে নিয়েছিল, তারা আগে আবার 3-4 জন দৌড়াইছে, কিন্তু ওই 18 বছরের যে দৌড়ানোটা ওইটা তাদের মাথায় নাই। 18 বছরের যে আন্দোলন, এই তরুণদের বয়স তখন কারোর 5-7 বছর, খুব বেশি হলে 8 বছর। এতে তারও আরো ঘটনা বয়সের দিক থেকে বিবেচনা, কিন্তু তারা তাদের সময় তারা একটা ভূমিকা পালন করছে। সেই সময় তরুণদের নিয়ে একটা কমেন্ট করে আপনি বিতর্কিত হয়েছিলেন। না না, সেই সময় বয়স নিয়ে। হ্যাঁ, না না, বয়সটা তো আমাকে স্বীকার করতে হবে, আমাকে জানতে হবে। যেমন আমরা একসময় ছাত্র ছিলাম, এখন তো ছাত্র না। এখন এই যে ছাত্ররা পরীক্ষা নিয়ে ইয়ে করছে, আমি তো মনে করি এখন কেউ কেউ তাদের বিরোধিতা করছে, মানবো কি মানবো না পরে, কিন্তু তরুণদের অধিকার আছে তাদের ইচ্ছার কথা জানানোর। আমি কোনোভাবে জানাতে দিব না, কে রাস্তা গিয়ে দাঁড়ায় নাই। হ্যাঁ, তাদেরকে অনুরোধ করে যদি আমি চলাচলটা করতে পারি খুব ভালো। কিন্তু এই শিক্ষার্থীদের সঙ্গে কি অন্যরাও রয়েছে? যেমন স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে একটা মহল ঘোলা থাকতে পারে, শিকারের চেষ্টা করছে। থাকতে পারে। কারা থাকতে পারে? যারা এই সরকারকে পছন্দ করছে না, যারা গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে পছন্দ করছে না। এটা তো আপনাকে অস্বীকার করতে হবে না যে জামাত এবং ধর্ম আশ্রিত যে রাজনৈতিক দলগুলো এখন যে জায়গায় এসে দাঁড়াইছে, এটা তারা গত 100 বছরও এই জায়গায় তারা আসতে পারেনি। এখন সেই জায়গায় তারা এসছে, যাতে অন্যদের সঙ্গে তাদের যে পার্থক্য, সেই পার্থক্য বড় ধরনের। তারা কোনো দলকে, কোনো মানে সংস্কৃতিকে, কোনো রাজনীতিকে তারা ধারণ করার ক্ষমতা রাখে না। সেই জন্য তাদের সঙ্গে অন্যদের পার্থক্য থাকবে। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাস্তবতার মধ্যে আসতে হবে। সেটা হচ্ছে মানুষের সেন্টিমেন্টকে আমাদের ধারণ করতে হবে। আর ধারণ করার মানে কি, আমি যে সরকারটা আছে তাকে আমি সেই দল করি ওরে বলছি না, তাকে আমি কোনো সুযোগই দিব না, তাহলে তো এটা ঠিক হবে না।